থাকতো। আপনি শুরুতেই বলছিলেন এই জামাত বা শিবির তারা বিশ্বের বিভিন্ন দেশে, আপনি যুক্তরাজ্যের কথা বলছিলেন, যুক্তরাষ্ট্রের কথা বলছিলেন, ভিন্ন ভিন্ন নামে, মানে অভিযোগ রয়েছে 43টি দেশে তারা ভিন্ন ভিন্ন নামে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এটিকে অভিযোগ হিসেবে দেখতে চাই না, এটা একটা ইনফরমেশন। এটা তো আমি আপনাকে বললামই যে আপনার যেমন ধরেন ইসলামিক ফোরাম ইউরোপ, এটা আপনার যুক্তরাজ্যের চ্যারিটি আইন অনুযায়ী তারা পরিচালিত হয় এবং ওখানে নিশ্চয়ই বিএনপি আছে। বিএনপিও একবার কোম্পানিজ হাউসে আপনার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটা রেজিস্ট্রেশন তারা নিয়েছিল, যদিও পরবর্তীতে হয়তো দলীয় সিদ্ধান্তে তারা সেটি বাতিল করেছে বা কিছু। কারণ একটা দল কিন্তু লিমিটেড কোম্পানি হতে পারে না, একটা দল ইজ নট এ বিজনেস, এটা একটা রাজনৈতিক দল, রাজনৈতিক মতাদর্শ, যেটা শুধুমাত্র যদি যেমন বাংলাদেশে আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের একটা মানে রেগুলেশনস আছে, সেরকম রেগুলেশনের আন্ডারে চলতে পারে, কিন্তু এর বাইরে এটা আপনার অন্য কোনো আইনে বা অন্য কোনো নিয়মে চলতে পারে না। কিন্তু জামাত ইসলামের যেটি হচ্ছে যে তারা যেসব দেশে তারা রাজনীতি করছে, তারা ওই দেশের আইন অনুযায়ী চ্যারিটি আকারে বা অন্য কালচারাল ফ্রন্ট হিসাবে তারা কিন্তু রেজিস্ট্রেশন করছে এবং সেই অনুযায়ী তারা পরিচালনা করছে। তো সুতরাং সংশ্লিষ্ট দেশ রয়েছে, সেই সকল দেশ তারা ডিসাইড করবে যে তারা এই কার্যক্রম এইভাবে চালাতে পারে কি পারে না। তো যেহেতু তারা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে, আমি ধরে নিচ্ছি যে তারা ওই সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী পরিচালনা করছে। গুপ্ত যে শব্দটি এই ব্যাপারে প্রযোজ্য না এই কারণে, যেমন ধরেন ইসলামিক ফোরাম ইউরোপের যারা মেম্বার বা যারা সাপোর্টার, তারা কিন্তু জানে যে তারা এখানে জামাত ইসলামীর বা ইসলামী ছাত্র শিবিরের পারপাজই সার্ভ করতেছে। এমনকি জামাত ইসলামের কোন নেতৃবৃন্দ বা ছাত্র শিবিরের কোন নেতৃবৃন্দ ওখানে সফরে গেলে তাদেরকে যে এন্টারটেইন করা বা তাদের যে দেখভাল করা বা প্রোগ্রাম করা, এগুলো কিন্তু তারা প্রকাশ্যেই করছে। জামাতের সেক্রেটারি জেনারেল যে অভিযোগটি করেছেন, 17 বছর যারা দেশে থাকেননি, দেশের বাইরে থেকেছেন, তারাই গুপ্ত রাজনীতি করেছেন। আপনি নিজেও দীর্ঘদিন দেশে থাকতে পারেননি, আপনি জাতীয়তাবাদী রাজনীতির কারণে দেশে থাকতে পারেননি। তো এই যে দেশের বাইরে থাকতে হয়েছে আপনাদের, সেই কারণেই তো নিশ্চয়ই উনি বলেছেন যে বিএনপির যারা 17 বছর দেশের বাইরে ছিলেন তারাই গুপ্ত রাজনীতির সঙ্গে যুক্ত। মানে অভিযোগটা গোলাম কতটা? পরোয়ার সাহেব কিন্তু 2001 সালে আমাদের 4 দলীয় জোটের একজন সংসদ সদস্য ছিলেন। উনি একজন সিনিয়র রাজনীতিবিদ এবং জামাত ইসলামীর মতো একটা রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল। যদিও তিনি গত নির্বাচনে বিজয়ী হতে পারেননি, বাট স্টিল উনি তো একজন দায়িত্বশীল নেতা। ওনার যে রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, এই বাংলাদেশ জামাত ইসলামীর বহু রাজনৈতিক নেতা, আমি একদম নাম ধরে ধরে বলতেছি, যেমন ধরেন আপনার মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে নজিব মোমেন সাহেব, উনিও বর্তমানে পার্লামেন্টের সদস্য। তারপর আপনার ব্যারিস্টার সালেহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা ছিলেন, ওনাকে হত্যা মামলায় জড়ানো হয়েছিল। ওই মামলা থেকে খালাস পাওয়ার পর উনি ব্রিটেনে পাড়ি জমান এবং ওখান থেকে ব্যারিস্টারি করেন। উনি দেশে ফিরে এসেছেন এবং আবার এই 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 পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরকম কয়েক ডজন নেতার নাম আমি বলতে পারবো যারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে যেতে বাধ্য হয়েছেন। এবং আপনি যেটা আমার কথা বললেন, আমি এই মানে ওপেন এয়ারেই বলছি যে আমি তো আমার বাবার নামাজে জানাজাও শরীক হতে পারিনি। আমার বিরুদ্ধে, আমি বিদেশ থাকা অবস্থা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। তো এখন কথা হচ্ছে যে আপনার যদি কেউ রাজনৈতিক প্রতিহিংসার কারণে জীবন নাশের সম্ভাবনা থাকে এবং তিনি যদি বিদেশে পাড়ি জমান, এটাকে গুপ্ত বলে না, এটা ইংরেজিতে একটা ভালো ওয়ার্ড আছে, বলে অ্যাজাইলে ছিলেন। এবং এই রকম অ্যাজাইলে আপনার শুধু আমি বা জনাব তারেক রহমান সাহেব বা জনাব নজিব মোমেন সাহেব বা ব্যারিস্টার সালেহী স্যার, অনেক লোক ছিলেন, ইমাম খোমেনি ছিলেন, আপনার বহু লোক কিন্তু আপনার বিদেশে থাকতে বাধ্য হয়েছেন। যারা বিদেশে যাননি এরকম অনেক নোবেল বিজয়ী আছেন যারা দেশের কারা প্রকোষ্ঠে নির্যাতিত। নেলসন ম্যান্ডেলা 17-18 বছর জেলে ছিলেন, তার উপর চরম নির্যাতন করা হয়েছিল। তো এখন এইটা কিন্তু আপনার জনাব গোলাম পরোয়ার সাহেব জানেন না এরকম না, কিন্তু উনি বক্তৃতা দেওয়ার সময় হয়তো ওরকম দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। আমি ওনাকে অনুরোধ করব যে উনি আরেকটু সতর্ক থাকবেন। আপনার যেহেতু উনি একজন শীর্ষ নেতা,
মাঠের রাজনীতিতেও আপনার সতর্কভাবে কথা বললে যেটা জাতি প্রত্যাশা করে আর কি, একটা দায়িত্বশীল রাজনীতি। অ্যাজাইল যে শব্দটি বললেন, আচ্ছা এখন যদি বিষয়টা এমন হয়, বর্তমানে যারা দেশের বাইরে পালিয়ে আছেন বা আশ্রয়ে আছেন, তারাও কি সেই অ্যাজাইলের মধ্যে পড়বেন? এটা কিন্তু আপনি খেয়াল করবেন, 12 তারিখে আপনার নির্বাচন অনুষ্ঠিত হলো, সম্ভবত 13 বা 14 তারিখে আপনি ছিলেন কিনা জানি না, জনাব তারেক রহমান সাহেব একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন ইন্টারকন্টিনেন্টালে। আমি ছিলাম। এবং সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের ব্যাপারে কি করা হবে। আপনি যে কোশ্চেনটি করছেন এটা খুব ভাইটাল কোশ্চেন আর কি। এবং জনাব তারেক রহমান সাহেব বলছেন যে বাংলাদেশে রুল অফ ল প্রতিষ্ঠা করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয় সত্যিকার অর্থে, একজন ভিকটিমও যদি আইনের অধিকার পায়, মানে আপনি একটা ক্রাইমকে কিন্তু ক্রাইম হিসেবে দেখতে হবে, এটার কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু একজন মানে অপরাধীরও কিন্তু আইনি অধিকার পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। সেই অধিকারটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমার মনে হয় না যে কাউকে অ্যাজাইলে থাকতে হবে। আপনি দেখেন যুক্তরাজ্যে কিন্তু দীর্ঘ 12-13 বছর আপনার এই কনজারভেটিভ ক্ষমতা ছিল, তারপর এখন লেবার ক্ষমতা এসেছে। লেবার ক্ষমতা আসার জন্য কিন্তু কোনো কনজারভেটিভ নেতাকে অ্যাজাইলে যেতে হয়নি, যদিও দুই একটা ব্যতিক্রম রয়েছে। ফর এক্সাম্পল জর্জ গ্যালোয়ে, উনি অ্যাজাইলে রয়েছেন। কেন অ্যাজাইলে রয়েছেন ওনার সঙ্গে আমার শিগগির কোনো কথা হয়নি, ওনাকে জিজ্ঞাসা করতে হবে। বাট মানে ইন জেনারেল আপনার কাউকে কিন্তু অ্যাজাইলে যেতে হয় না, বা মানে রাজনৈতিক পরিচয়ের কারণে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হয় না। এবং আরেকটা জিনিস মজার বিষয়, আপনিও নিজেও যুক্তরাজ্যে ছিলেন, যুক্তরাজ্যে কিন্তু আপনি দেখবেন যে সরকার দলে থাকেন আর বিরোধী থাকেন, এটা কোনো প্রশ্ন না আর কি। আপনার কোনো অপরাধ সংঘটিত হলে সেটা তদন্ত হয়, সেটা যে দলের হোক, আপনার সে কিন্তু আইন অনুযায়ী সমান ট্রিটমেন্ট পায়। একজন সংসদ সদস্য বা একজন সাধারণ নাগরিক একজন মানে অপরাধের তদন্তের ক্ষেত্রে এবং এর কোনো ধরনের কোনো পার্থক্য কিন্তু কোর্ট বা আইন বা পুলিশ করে না। পুলিশ কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তারা শুধুমাত্র সরকারের আইনানুগ অর্ডারই ফলো করেন, এর বাইরে কিন্তু তাদের যাওয়ার কোনো সুযোগ নাই।